বড়রা সকলেই চলে গিয়েছে আরো আগে। এখন কাজিনরা সকলে মিলে আড্ডা দেবে। মেঘ, আহিল, শ্রেয়া, আদিবা, মাহি, সাথে শ্রাবণের বন্ধু নেহালও রয়েছে। আর শ্রাবণ দূরের এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। একটু পরে নেহাল শ্রাবণকে টেনে টুনে এনে বসায় সকলের মাঝে। শ্রাবণ বসতেই আদিবা দৌড়ে গিয়ে শ্রাবণের পাশে বসে পড়ে। ব্যাপারটায় কেউ তেমন একটা আমলে না নিলেও মেঘের চোখে ঠিকই লেগেছে। তৎক্ষণাৎ মেজাজটা বিগড়ে যায় মেঘের। সমস্যা কি এই মেয়ের কে জানে, সারাদিন খালি চিপকে থাকে। সকলের আড্ডায় এক পর্যায়ে আদিবা বলে ওঠে, অনেক তো আড্ডা হলো, এবার শ্রাবণ ভাইয়ের গলায় একটা গান হয়ে যাক। আদিবার কথায় গম্ভীর মুখে শ্রাবণ বলে ওঠে, আমি কোনো গান টান গাইতে পারবো না। তখনই কিছুটা ন্যাকামো করে আদিবা বলে ওঠে, প্লিজ শ্রাবণ ভাই, গাও না, একটা গানই তো, আমাদের জন্য গাও প্লিজ। শ্রাবণ একবার আর চোখে তাকায় মেঘের দিকে। মেঘ যেন নিজের চোখ দিয়ে গিলে খাবে তাদের। তা দেখে শান্ত কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, তোমাদের জন্য গাওয়া যায়। খুশিতে গদগদ হয়ে লাফিয়ে ওঠে আদিবা। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার গিটারটা নিয়ে আসি, বলেই চলে যায় সে। কিছুক্ষণ পর গিটার নিয়ে হাজির হয় আদিবা। এরপর গিটারটা শ্রাবণের হাতে দিয়ে বসে পড়ে তার পাশে। শ্রাবণ আর চোখে লুকিয়ে একবার দেখে নেয় মেঘকে। এরপর ধীরে ধীরে গাইতে শুরু করে। যদি একটিবারও পারত সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হাই। শ্রাবণের গিটারে তার আঙ্গুলের স্পর্শ যেন তার হৃদয়ের গভীরতম এক আরতি বুঝিয়ে দিচ্ছে। তার গানের সুরে মিশে থাকা একাকিত্বের বিসর্জন বারবার রাতের আকাশে তারা ঝরিয়ে দিতে সক্ষম। থামে শ্রাবণ, সকলে তার দিকে তাকিয়ে আছে। আর মেঘ, সে তো নীরব দর্শক। নিস্তব্ধে যেন শ্রাবণের বলা প্রতিটা শব্দের গভীরতা মেপে চলেছে সে। পাশ থেকে নিহাল বলে ওঠে, আরেকটা গান ধর দোস্ত, ভালোই তো লাগছে। আর না, গভীর কণ্ঠে বলে ওঠে শ্রাবণ। শ্রাবণ ভাই, গাও না প্লিজ, একযোগে বলে ওঠে শ্রেয়া, আহিল, আদিবা আর নেহাল। রুহি, মাহিদ আর মেঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অগত্যা একটা নিঃশ্বাস ছেড়ে আবারও গিটারের সুর ধরে শ্রাবণ। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনেরা দিন গুনে গুনে আবার উধাও হয়ে যায়। এসব কোনো গানের লাইন নয়, সবই যেন এক নৈঃশব্দে সুরেলা প্রতিবাদ। শ্রাবণ যেন নিজের ভেতরের ছায়াকে ক্ষত বিক্ষত স্মৃতিতে জাগিয়ে তুলছে। যত পথের বাধা সবই তো কালো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন। থেমে যায় শ্রাবণ। কয়েক জোড়া চোখ কেমন যেন মর্মহিতের মতো করে তাকিয়ে আছে তার পানে। মেঘ, সে তো নিজের অন্তরে চলা অবাধ্য উথাল পাথাল ঢেউ, এটা সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছে। শ্রাবণের গলার সুর আর শব্দের মেলবন্ধন যেন শূন্যতায় পরিণত হয়েছে, যা বারবার পক্ষাঘাত করে চলেছে মেঘের ছোট্ট মনুষ্য হৃদয়ে। আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে মেঘ উঠে দ্রুত পায়ে চলে যায় একেবারে ছাদের এক কোণে। সেখানে দূর থেকে তাকে দেখার কোনো সুযোগ নেই। সকলের থেকে আড়ালে গিয়ে নিজের অন্তরের জমা সকল বিষাদ সুরকে উগলে দেয় অশ্রুকণার দ্বারা। কিছুক্ষণ পর রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু মৃদু বাতাসের ফিসফিস আওয়াজ। মেঘ ছাদের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, তবে তার চোখে একরাশ বিষণ্ণতা। তার মনের সমস্ত দুঃখ সে আকাশের তারা আর মেঘেদের সাথে ভাগাভাগি করে চলেছে। চাঁদের আলো তার মুখে পড়ে আরো রহস্যময়ী এক সৌন্দর্য দিয়ে দিয়েছে তার চেহারায়। মেঘকে দেখতে এখন তার ভীষণ ভালো লাগছে। হালকা বাতাসে মেঘের চুলগুলো দোল খেয়ে এদিক সেদিক উড়ে যাচ্ছে। শ্রাবণ কিছুটা দূরে আড়ালে লুকিয়ে মেঘকে দেখছে। তার নিঃশব্দ উপস্থিতি মেঘের অজানা, শ্রাবণের হৃদয়ের তোলপাড়। মেঘের এই নীরবতা তাকে গভীরভাবে পীড়া দিচ্ছে। মেঘের এই একা দাঁড়িয়ে থাকার দৃশ্য তাকে কেমন যেন অদ্ভুতভাবে টানছে। মেঘ হঠাৎই একটা দীর্ঘশ্বাস ফেলে। তার ভেতরের জমে থাকা কষ্ট ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবে তা সে অদ্ভুতভাবে আটকে রেখেছে। তখনই গুনগুনিয়ে গান ধরে শ্রাবণ।
যখন খোলা চুলে, হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে, দু চোখ মেলে। শ্রাবণের উপস্থিতি টের পেয়েও পেছনে ফিরে তাকায় না মেঘ। মেঘকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় শ্রাবণ। আলতো হাতে পেছন থেকে জড়িয়ে ধরে মেঘকে। মেঘ কিছুটা বিরক্ত প্রকাশ করে, নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে ওঠে, ছাড়ো শ্রাবণ ভাই, কি করছো? মেঘের কথায় আরো কিছুটা জোরালো ভাবে মেঘকে জড়িয়ে ধরে শ্রাবণ। এরপর মেঘের চুলে নাক ডুবিয়ে নিচু স্বরে বলে ওঠে, কি করছিস এখানে একা একা? আর তখন এইভাবে উঠে এলি কেন? সবকিছুর কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তোমাকে দিতে বাধ্যও নই আমি শ্রাবণ ভাই। আমাকে কৈফিয়ত দিবি না তো কাকে কৈফিয়ত দিবি ফুল? তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর কি হই? একবার কিছুটা তেতে ওঠে মেঘ, নিজেকে ছাড়িয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমি তো চাই ভুলে যেতে, কিন্তু তুমি তো আমাকে বলতে দিচ্ছ না। বারবার কেন জোর করছো আমাকে? চলে যাও আমার জীবন থেকে, একটু শান্তি দাও আমাকে। মেঘের কথায় তাচ্ছিল হেসে মেঘের হাত ধরে এক হ্যাচকা টান মারে শ্রাবণ। তাল সামলাতে না পেরে মেঘের বুকে এসে পড়ে শ্রাবণ। মেঘের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ফিসফিস করে শ্রাবণ বলে ওঠে, এই জন্মে আমার থেকে তোর মুক্তি নেই জান। এরকম যদি হাজারটা জন্মও তোর আর আমার জন্ম হয়, তাহলে সেখানেও দেখবি আমি তোকে আমার কাছেই বন্দি করে ফেলেছি। ছলছল নয়নে শ্রাবণের দিকে তাকায় মেঘ। এক হাতে মেঘের চোখের পানি মুছে দিয়ে আরেক হাতে মেঘের কোমরটা ধরে নিজের আরো কিছুটা কাছে মিশিয়ে নেয় শ্রাবণ। মেঘের কপালে শব্দ করে চুমু খেয়ে হাসিখি স্বরে বলে ওঠে, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। নিজেকে শ্রাবণের বাহু থেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা অভিমানী কণ্ঠে মেঘ বলে ওঠে, তুমি চলে যাও, আমি আজকে এখানেই থাকবো। মেঘের এমন বাচ্চামো কথায় মুচকি হেসে ওঠে শ্রাবণ। তা দেখে মেঘের শরীর যেন আরো জ্বলে ওঠে। মনে মনে কিছুটা গালাগাল দেয় এই বজ্জাত ছেলেটাকে। মেঘের মাথায় বিড়াল ছানার মতো করে হাত বুলিয়ে দিয়ে কৌতুক স্বরে শ্রাবণ বলে ওঠে, তাহলে কি ভেবে নিব তুই আমার সাথে ঘুমাতে চাচ্ছিস? শ্রাবণের এমন কথায় তার দিকে ভুরু কুঁচকে তাকায় মেঘ। আশ্চর্য, আমি কখন বললাম এটা? সব বলতে হয় নাকি? এইবার শ্রাবণের দিকে কিছুটা তেড়ে আসে মেঘ, রুষ্ট কণ্ঠে বলে ওঠে, তুমি সবসময় একটু বেশি বোঝার চেষ্টা করো, যেটা আমি মোটেও পছন্দ করি না। আচ্ছা তাই? বলেই তৎক্ষণাৎ মেঘকে কোলে তুলে নেয় শ্রাবণ। তাল সামলাতে না পেরে শ্রাবণের গলা জড়িয়ে ধরে মেঘ। এর পরপরই ঘটনাটা বুঝতে পেরে শ্রাবণের কোল থেকে নাচানাচি শুরু করে দেয় ছাড়া পাওয়ার জন্য। ছেড়ে দাও শ্রাবণ ভাই, আমি কিন্তু বাবাকে বলে দেব, বেশি নাচানাচি করলে এখানে ঠাস করে ফেলে দেব। এরপর ব্যথা পেলে কিন্তু আমি দায়ী থাকবো না। এত খারাপ কেন তুমি? দিব ফেলে? শ্রাবণের এমন হুমকিতে চুপ মেরে যায় শ্রাবণ। শ্রাবণের গলা জড়িয়ে ধরে গুটিসুটি মেরে সেভাবেই ধরে রাখে। বাঁকা হেসে মেঘকে নিয়ে ছাদ থেকে নেমে যায় শ্রাবণ। মেঘের রুমে ঢুকে তাকে খাটে বসিয়ে দেয় শ্রাবণ। মেঘ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। মেঘকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ বলে ওঠে, এখনের জন্য মাফ করে দিলাম, এই সব প্রতিশোধ পরে নিব। আগে শ্বশুর আব্বাকে লাইনে আনি, তারপর। শ্রাবণের এমন কথায় চোখ মুখ কুঁচকে বুকে কিছুটা সাহস নিয়ে মেঘ বলে ওঠে, যাও তো এখান থেকে। বলেই একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে সে। উদ্দেশ্য, শ্রাবণ যাতে তাড়াতাড়ি এই কক্ষ ত্যাগ করে। মেঘকে শুয়ে পড়তে দেখে চলে যায় শ্রাবণ। দরজার কপট লাগানোর আওয়াজ হতেই কম্বল তুলতে তুলতে এক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মেঘ বলে ওঠে, যাক বাবা, বাঁচলাম। বলেই উঠে সোজা হয়ে বসে সে। আম্মু। শ্রাবণ দরজায় হেলান দিয়ে বুকে দু হাত গুজে দাঁড়িয়ে আছে। তাকে এইভাবে দেখে চিৎকার দিয়ে ওঠে মেঘ। আচমকা শ্রাবণকে এইভাবে দেখে যেন ভূত দেখার মতো করে চমকে ওঠে সে। আসলে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়েছে শ্রাবণ। তুমি যাওনি? মেঘের দিকে এগিয়ে এসে ধপাস করে খাটে শুয়ে পড়ে শ্রাবণ। কম্বল গায়ে দিতে দিতে বলে ওঠে,
না, যাইনি, আজকে এখানেই থাকবো। ছিটকে কিছুটা দূরে গিয়ে বসে মেঘ। আমতা আমতা করে বলে ওঠে, তো তো তোমার ঘরে যাও, আমার ঘরে কেন থাকবে? মাথা তুলে মেঘের দিকে তাকায় শ্রাবণ। ভুরু জোড়া কিঞ্চিত করে কুঁচকে নিয়ে বলে ওঠে, আমার আর তোর ঘর বলতে কিছু আছে নাকি? আমাদের দুজনের ঘর তো একই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে মেঘ। সমস্যা কি আসলে এই লোকের? কিছুই বুঝতে পারে না সে। কবে থেকে তার আর এই লোকের ঘর এক হলো সেটাও সে জানে না। শ্রাবণ ভাই, প্লিজ চলে যাও এখান থেকে, না হলে কেউ দেখে ফেললে খারাপ কিছু ভাববে। কোনো খারাপ ভাববে? হুম? আমার বইয়ের ঘরে আমি থাকবো, কেন তোর মায়ের সাথে তোর বাবা থাকে না? এবার যেন মেঘের ডুকরে কান্না করতে ইচ্ছে করছে। মেঘের এমন কথাতে কাঁদো কাঁদো হয়ে শ্রাবণ বলে ওঠে, আপাতত এখন কিছুই করব না, কিন্তু বেশি ঢং করলে তোর খবর আছে। আর তোর যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে বল, আমার কোনো সমস্যা নেই। না, ইয়ে মানে, আপনি আপনি না মানে, তুমি ঘুমাও, সমস্যা নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। মেঘের দিকে একবার ভালোভাবে তাকায় শ্রাবণ, এরপর গমগমে স্বরে বলে ওঠে, জলদি যা। আর এক মুহূর্ত দেরি না করে খাট থেকে লাফিয়ে উঠে নিজের কাবার্ড থেকে একটা টপস আর প্লাজো নিয়ে ওয়াশরুমে দৌড় দেয় মেঘ। সেই দিকে তাকিয়ে বিস্তর হেসে খাটের মাথায় হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে শ্রাবণ। কিছুক্ষণ পর পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় মেঘ। দরজার ফাঁক দিয়ে চুপি চুপি একবার দেখে নেয় শ্রাবণকে। কপালে হাত দিয়ে চোখটা বন্ধ করে আছে শ্রাবণ। তা দেখে পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হয়েছে সে। এরপর ধীরে ধীরে গিয়ে দরজার কাছে দাঁড়ায়, উদ্দেশ্য চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাওয়া। যেই না দরজার কপাটে হাত দিবে, মেঘ তখনই নিজের ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব হতেই স্তব্ধ হয়ে যায় সে। দরজায় এক হাত দিয়ে মেঘের একেবারে নিকটে এসে দাঁড়ায় শ্রাবণ। কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, চোরের মতো লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? আমার থেকে পালিয়ে বেড়ানোর এত শখ কেন তোর? কাঁদো কাঁদো চেহারা নিয়ে ধীরে ধীরে শ্রাবণের দিকে ঘুরে তাকায় মেঘ। নিচু স্বরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, যেতে দাও শ্রাবণ ভাই, কেউ দেখলে খারাপ ভাববে। কেউ কিছু ভাববে না, এইদিকে আয়। বলেই মেঘের হাতটা টেনে নিয়ে যেতে নেয় শ্রাবণ। কিন্তু মেঘ শক্ত মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। মেঘের দিকে ফিরে বিরক্তি সূচক কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, কি সমস্যা তোর? প্লিজ শ্রাবণ ভাই। মেঘকে আর কোনো কথা বলতে না দিয়ে তাকে আবারও কোলে তুলে নেয় শ্রাবণ। এরপর খাটে শুইয়ে দিয়ে ঘরের সবগুলো বাতি নিভিয়ে দেয় আর জ্বালিয়ে দেয় একটা নীলাভ টিমটিমে ড্রিম লাইট। সেই লাইটের হালকা আলোয় চারিপাশ চাঁদের মতো চকচক করে ওঠে। এরপর মেঘের পাশে শুয়ে পড়ে শ্রাবণ। এমন করছো কেন তুমি শ্রাবণ ভাই? ওই দিন রাতে জ্বরের ঘোরে তুমি আমাকে বলেছিলে তোকে জড়িয়ে ধরে ঘুমাতে, ভুলে গেছিস? অবাক হয়ে এক ঝটকায় শ্রাবণের দিকে তাকায় মেঘ। কি? কখন? এমন ভাব করছিস মনে হয় যেন তুই কিছুই জানিস না। এবার কেঁদে দিবে মেঘ। সে কখন আবার এরকম করলো? কই, তার তো কিছু মনে পড়ছে না। সকালবেলায় সে ঘুম থেকে উঠে কাউকে পায়নি তার পাশে। মিথ্যা কথা কেন বলছো? আমি ঘুম থেকে উঠে কাউকে দেখিনি। রাতে চলে গিয়েছিলাম আমি। যাও তো তুমি, প্লিজ শ্রাবণ ভাই। চুপ কর। বলে মেঘকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় শ্রাবণ। ঘুম না হলে কিন্তু এর থেকেও বেশি কিচ্ছু হয়ে যাবে। অগত্যা আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকে মেঘ। শ্রাবণও আর কোনো কথা না বলে মেঘের চুলে বিলি কেটে দিতে থাকে। ফুল। হঠাৎ এক মৃদু কণ্ঠস্বর ভেসে আসে শ্রাবণের কণ্ঠনালী ভেদ করে। আলতো করে মেঘের মাথা তুলে শ্রাবণের দিকে তাকায় মেঘ। নিচু স্বরে বলে ওঠে, হুম। আমাকে একটু ভালোবাসা যায় না? কেন এত অবহেলা করিস আমাকে? আমি কি তোর ভালোবাসা পাওয়ার এতটাই অযোগ্য? আমি তোমাকে কখনোই ভালোবাসবো না শ্রাবণ ভাই। কাট কাট কণ্ঠে বলে ওঠে শ্রাবণ। এরপর আবারও বলে ওঠে, নিশ্চয় তুমি ভুলে যাওনি? এর কারণ কি? এক হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে শ্রাবণের বুক চিরে। ভুলে জানা, সেসব জান, ভুলে যা।
নতুন করে আমাকে একটু ভালোবেসে দেখ। তাচ্ছিল্য হেসে ওঠে শ্রাবণ। তোমাকে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না শ্রাবণ ভাই। তুমি হয়তো জোর করে নিজের অধিকার আমার উপরে ফলাতে পারবে, কিন্তু কখনোই আমি মন থেকে তোমাকে মেনে নিতে পারবো না। আগলা হয়ে যায় মেঘকে জড়িয়ে রাখা শ্রাবণের হাত। শ্রাবণের হাত আলগা হতেই উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে মেঘ। শ্রাবণ ওইভাবেই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে শুয়ে থাকে। এরপর আবারও মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরে। মেঘের কিছুটা উন্মুক্ত কাঁধে একটা চুমু খায় শ্রাবণ। ঈষৎ কেঁপে ওঠে মেঘ। মেঘের কাঁপুনি টের পেয়ে পরপর আরো কয়েকটা চুমু খায় শ্রাবণ। নিজের খাড়া নাক মেঘের কাঁধে ঘষে কাঁধের থুতনিতে রেখে ফিসফিস করে বলে ওঠে, ঠিক আছে, তোকে ভালোবাসতে হবে না, আমি একাই বাসবো। তবুও তোর কোনো ছাড় নেই আমার থেকে। বলেই শান্ত হয়ে যায় শ্রাবণ। এভাবেই জড়িয়ে ধরে শুয়ে থাকে মেঘকে। কিছু এত কিছুর মাঝেও মেঘের চোখে জমা অশ্রু শ্রাবণের আড়ালেই রয়ে যায় অনেকক্ষণ পর। শ্রাবণ ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেঘের চোখে এক ফোঁটাও ঘুম নেই। মেঘ ধীরে ধীরে শ্রাবণের দিকে ফিরে তাকায়। এরপর চোখ রাখে শ্রাবণের দিকে। শ্রাবণের ঘুমন্ত চেহারার সৌন্দর্য যেন এক স্বর্গীয় স্বপ্নের মতো লাগছে তার কাছে। গভীর শান্তিতে ডুবে থাকা তার মুখে এক ধরনের কোমল প্রশান্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ দুটি বন্ধ, পলকের ওপর পাতার মতো দীর্ঘ কাজল জড়ানো। তার ঠোঁট জোড়া হালকা ফাঁক, যেন কোনো শব্দহীন স্বপ্নের কথা বলছে সে। ঘুমন্ত অবস্থায় তার মুখাবে পড়ে থাকা ঘুমের টিমটিমে বাতির আলো তার ত্বককে উজ্জ্বলতাকে আরো রহস্যময় করে তুলেছে। বিক্ষিপ্ত চুলগুলো বালিশে ছড়িয়ে পড়ে আছে, মনে হচ্ছে আধারের মাঝে ছড়িয়ে থাকা ঝর্ণার ধারা। তাকে দেখলে যে কারোর মনে হবে প্রকৃতি তার আপন শৈল্পিক হাত দিয়ে তাকে একটি নিখুঁত ছবি হিসাবে তৈরি করেছে। শ্রাবণকে ঘুমন্ত অবস্থায় দেখে মেঘের মনে এক ঝড় বয়ে যাচ্ছে, তবে তা শান্তির। মেঘ এক মুহূর্তের জন্যেও দৃষ্টি সরাতে পারছে না। তার কাছে শ্রাবণকে এইভাবে দেখা কোনো অমর শিল্পকর্মের সামনে দাঁড়ানোর মতো ঠেকছে অপরূপ, অথচ স্পর্শের বাইরে। হঠাৎই মেঘ অনুভব করে শ্রাবণের মুখের প্রতিটি রেখা, প্রতিটি অভিব্যক্তি গভীর কোনো গল্প রয়েছে। মেঘের অন্তরে মিশে থাকা অদ্ভুত টান বেড়েই চলেছে। মেঘের মনে হচ্ছে এই নীরবতা, এই ঘুমন্ত সৌন্দর্য সবকিছুই এক মহাজাগতিক রহস্যের অংশ, যা সে অনুভব করতে পারে কিন্তু বুঝতে পারে না। মেঘের হৃদয় তীব্র ভালোবাসায় ভরে উঠেছে, আবার এক অজানা দ্বিধা কাজ করছে তার অন্তরে। মেঘ শুধু ভাবছে যেন এই মুহূর্তটি ভেঙে না যায়, যেন এই নীরব স্বপ্নময়তায় কোনো আওয়াজ না পড়ে। মেঘের হৃদয় ভারী হয়ে উঠছে। তার মনে হচ্ছে কোনো অদৃশ্য বোঝা তাকে চেপে ধরেছে। ঘুমন্ত শ্রাবণের দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে ওঠে, কিন্তু এই চোখের জলে আটকে থাকা কথাগুলো শ্রাবণকে সে কখনোই বলতে পারবে না। আর তার ভালোবাসার এক অসমাপ্ত গল্প, যা ভাষাহীন কিন্তু গভীর। শ্রাবণের শান্ত মুখের দিকে তাকিয়ে মেঘের মনে হচ্ছে একবার শ্রাবণকে ডেকে বলতে, শ্রাবণ ভাই, জানো, আমিও তোমাকে খুব ভালোবাসি। আবার ভাবছে হয়তো এই কথা বললে শ্রাবণের ঘুম ভেঙে যাবে। এই কথা যদি শ্রাবণ শোনে, তাহলে তার চোখে কি ধরনের অপার বিস্ময় ফুটে উঠবে। মেঘকে নিশ্চয় পাগলের মতো জড়িয়ে ধরে চুমু খাবে, কিন্তু এটা আদৌ সম্ভব নয়। মেঘের বুকের ভেতর ভালোবাসার আগুনের মতো জ্বলে উঠছে। শ্রাবণকে দেখে চোখের জল আড়াল করার ব্যর্থ চেষ্টা করে চলেছে মেঘ, আর নিজের মনের ভাঙা কথাগুলোকে শূন্যতার গহ্বরে হারিয়ে ফেলার চেষ্টা করছে। মেঘ আলতো করে হাত রাখে শ্রাবণের গালে। ছোঁয়া মাত্রই শ্রাবণের সারা শরীরে এক বিদ্যুৎ বয়ে যায়। জেগে আছে শ্রাবণ, তবে তা মেঘকে কিছুতেই বুঝতে দিবে না। সে জানে মেঘ তাকে ভালোবাসে, কিন্তু মেঘের এই ভালোবাসার ভাষাহীন প্রকাশ তাকে আরো গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। মেঘ আলতো করে শ্রাবণের কপালে চুমু খায়। শ্রাবণ চোখটা বন্ধ রেখে সেই মুহূর্তের উষ্ণতা গভীরভাবে অনুভব করে নেয়। এরপর আবারও শুয়ে পড়ে মেঘ। মেঘের নিঃশ্বাস ধীর হয়ে এলে ধীরে ধীরে চোখ মেলে তাকায় শ্রাবণ। ফ্যালফ্যাল করে তাকায় মেঘের মুখের দিকে।
কি কোমল প্রশান্তি ছড়িয়ে আছে মেঘের চেহারায়, যা দেখে শ্রাবণের ঠোঁটে এক নীরব মিটিমিটি হাসি ফুটে ওঠে। সে মনে মনে আওড়ায়, আমি সব জানি ফুল, কিন্তু এই মায়াবী নীরবতায় তুই ভালোবাসা লুকিয়ে রাখতে চাইলে আমিও তোর সঙ্গে এই খেলায় মেতে থাকবো। দেখব কতদিন তুই এইভাবে আমার থেকে পালিয়ে পালিয়ে থাকিস। মেঘ ঘুমিয়ে পড়লে ধীর পায়ে উঠে রুম থেকে বেরিয়ে যায় শ্রাবণ। সকালবেলা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে এসে বসেছে শ্রাবণ। রাহেলা বেগম এসে তাকে নাস্তা দেয়। খাওয়ার এক পর্যায়ে খেতে খেতে শ্রাবণ বলে ওঠে, মেজমা, মেঘ কোথায়? ভার্সিটি যাবে না? শ্রাবণের কথায় রাহেলা বেগম বলে ওঠে, ডেকেছিলাম আমি তাকে, কিন্তু সে নাকি যাবে না। কিছু মুহূর্ত নিস্তব্ধ থেকে রাহেলা বেগমের উদ্দেশ্যে শ্রাবণ বলে ওঠে, তুমি নাস্তা তৈরি করো, আমি এক্ষুনি ওকে ডেকে আনছি। বলেই দ্রুত পায়ে সিঁড়ি ডিঙিয়ে মেঘের রুমের দিকে চলে যায় শ্রাবণ। বেঘরে ঘুমাচ্ছে মেঘ। রাতে দেরিতে ঘুমানোর দরুন ঘুমের রেশ যেন কাটতেই চাইছে না তার। মেঘকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে থাকে শ্রাবণ। এরপর বসে পড়ে মেঘের পাশে। মেঘের মুখের ওপরে চলে আসা এলোমেলো অবাধ্য চুলগুলো সযত্নে কানের পাশে গুজে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, ফুল, আর কত ঘুমাবি, জলদি ওঠ। কিছুটা নড়ে চড়ে আবারও ঘুমের ঘোরে তলিয়ে যায় শ্রাবণ। শ্রাবণ আবারও তাকে হালকা ঝাঁকি দিয়ে ওঠে। এবার পিটপিট করে চোখ খুলে তাকায় মেঘ। চোখ খুলে তাকাতেই দেখতে পায় একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মুহূর্তেই একরাশ ভালো লাগারা এসে ঘিরে ধরে তাকে। এই চোখ, এই চেহারা তার পরিচিত, ভীষণভাবে পরিচিত। মেঘকে এইভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে ফিসফিস করে শ্রাবণ বলে ওঠে, দেখা শেষ হলে এবার উঠে পড়। মুহূর্তে মেজাজটা বিগড়ে যায় মেঘের। এই লোকের সমস্যা কি? একটু কি শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি এখন? ঘুম জড়ানো কণ্ঠে মেঘ বলে ওঠে, কি হয়েছে? সমস্যা কি? ঘুমাতে দাও। ভার্সিটি যেতে হবে। না, আমি যাব না। মাকে তো বলেই দিয়েছি। আমি বলেছি যখন, যেতে হবে। আর কোনো কথা আমি শুনতে চাই না। বললাম তো যাব না শ্রাবণ ভাই, প্লিজ বিরক্ত করো না, যাও তো। মেঘকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে টেনে তুলে বসায় শ্রাবণ। বিরক্তিতে মেঘের মুখ থেকে চ শব্দ উচ্চারণ হয়। এই লোক একটা উটকো ঝামেলা ছাড়া আর কিছুই না। যখন তখন চলে আসে একটা ঝামেলা করার জন্য। এবার পুরোপুরি সজ্ঞানে ফিরে আসে মেঘ। রাগী রাগী ভাব নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা তোমার? বললাম তো আমি যাব না। কেন যাবি না শুনি? এমনি, আমার ভালো লাগছে না। হঠাৎই মেঘের কথা শেষ হতে না হতে মেঘকে হতবাক করে দিয়ে মেঘের কাঁধে সজোরে একটা কামড় বসায় শ্রাবণ। আচমকা আক্রমণে হতবিহ্বল বনে যায় মেঘ। পরক্ষণেই আবারও মৃদু ব্যথায় সামান্য আর্তনাদ করে ওঠে। শ্রাবণের থেকে নিজেকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে সে। শ্রাবণের বুকের ওপর নিজের হাতের দ্বারা পরপর কয়েকটা ধাক্কা মারে, কিন্তু শ্রাবণ সে তো নাছোড়বান্দা। সে তার কাজ শেষ করে এরপর থামে। মেঘের দিকে তাকিয়ে শ্রাবণ বলে ওঠে, 5 মিনিটের মধ্যে যাতে তোকে নিচে দেখতে পাই আমি, না হলে এরপরে কি হবে তুই ভালো করেই জানিস। বলেই উঠে রুম থেকে বেরিয়ে যায় শ্রাবণ। সেই দিকে তাকিয়ে মিনমিন করে বলে, মেঘ, হারামের বাচ্চা, তোর বউ তোকে সারা জীবন কেলাবে দেখিস। বলেই একটা বালিশ ছুঁড়ে মারে ফ্লোরে। নিজের চুলগুলো খামচে ধরে বিড়বিড় করে শ্রাবণের গোষ্ঠী উদ্ধার করতে করতে এলোমেলো পায়ে উঠে পড়ে মেঘ। দরজার আড়ালে থেকে মেঘের কাণ্ড দেখে মিটিমিটি হেসে সেখান থেকে চলে যায় শ্রাবণ। বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ভার্সিটির জন্য রেডি হতে বাধ্য হলো মেঘ। ব্যাগটা কাঁধে ফেলে নিয়ে নিচে নেমে এলো সে। শ্রাবণ তখনও নাস্তার টেবিলে বসে কফির কাপে চুমুক দিচ্ছে। শ্রাবণের দৃষ্টি মেঘের কাঁধের দিকে স্থির হয়ে আছে, কিন্তু সেখানে কোনো দাগ নেই। নিশ্চিত মেঘ কোনো প্রসাধনী দিয়ে সেটাকে ঢেকে দিয়েছে। তা দেখে মিটিমিটি হেসে ওঠে শ্রাবণ। শ্রাবণকে এইভাবে হাসতে দেখে বিরক্তির স্বরে মেঘ বলে ওঠে, পাগলের মতো এমন দাঁত কেলাচ্ছ কেন? শ্রাবণ চুপচাপ কফিতে আরেক চুমুক দিয়ে ঠোঁটের কোণে হাসিটা আরো কিছুটা বিস্তৃত করে বলে ওঠে, আমার ইচ্ছে, তোমার ইচ্ছে না ছাই, খবিস একটা।
মেঘ মুখ বাঁকিয়ে বিড়বিড় করতে করতে নাস্তা শেষ করে নেয়। শ্রাবণ আর কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। গায়ের ব্লেজারের কলারটা ঠিক করতে করতে বলে ওঠে, চল। শ্রাবণের কথায় তাড়াতাড়ি করে মেঘ বলে ওঠে, আমি রোহির সাথে যাব। শ্রাবণ এক ঝটকায় তাকায় মেঘের দিকে। গভীর চোখ জোড়া সন্দেহে সংকুচিত হয়ে যায় তার। এরপর কঠোর কণ্ঠে আদেশের সুরে বলে ওঠে, রোহির সাথে তোর দেখা ভার্সিটিতেই হবে, আমার সাথে চল। মেঘ ঠোঁট চেপে ধরে ভাবে, এবার যদি সে কিছু বলে শ্রাবণ নির্ঘাত আবার কোনো পাগলামি করবে। তাই বাধ্য হয়ে গাড়িতে গিয়ে উঠে বসে সে। গাড়িতে উঠে গম্ভীর মুখে বসে আছে মেঘ। শ্রাবণ পাশের সিটে বসে স্টিয়ারিং ধরে ঠান্ডা গলায় বলে ওঠে, এই মুখটা ঠিক কর, কেউ দেখলে ভাববে আমি তোকে জোর করে কিডন্যাপ করছি। মেঘ ঠোঁট উল্টে বলে উঠল, তোমার কাজ কারবার তো কিডন্যাপারদেরই মতো, জোর করেই তো গাড়িতে তুলেছ। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলে উঠল, তোর ওপর তো আমার পূর্ণ অধিকার আছে, বারবার এই কথা কেন ভুলে যাচ্ছিস তুই? মেঘ কিছুটা চমকে তাকালো, কিন্তু পরেক্ষণেই নিজেকে সামলে তারপর বলে উঠল, ছাত্রীর ওপর শিক্ষকের এত অধিকার থাকার কথা না শ্রাবণ ভাই। গাড়ির গ্লাস নামিয়ে বাতাস গায়ে লাগানো শ্রাবণের কথায় মেঘের কথার কোনো উত্তর না দিল। গাড়ির মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। শ্রাবণ ড্রাইভিং করছে আর মেঘ পাশের সিটে বসে গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। এর মাঝে বার কয়েক ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকালো মেঘ, কিন্তু শ্রাবণ তার স্বভাবসুলভ গম্ভীরতা নিয়েই সামনের রাস্তার দিকে মনোযোগ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। এবার অনেক বিরক্ত হয়ে মেঘ ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলে উঠল, চেহারার এমন ভাব করে রেখেছো, দেখে মনে হচ্ছে কোনো বিশ্ব সংকট মোকাবেলা করতে যাচ্ছ। মেঘের এমন বিড়বিড় করে বলা কথাও স্পষ্ট শুনতে পেল শ্রাবণ। সে এক পলক তাকালো মেঘের দিকে, এরপর ঠান্ডা স্বরে বলে উঠল, আর তোর চেহারা দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে তোর ফাঁসি হতে যাচ্ছে। মেঘ চোখ বড় বড় করে তাকালো শ্রাবণের দিকে। এই লোকের কি কান চারটা নাকি আজব। এরপর মুখ ফুলিয়ে বলে উঠল, আমি স্বাভাবিকভাবেই বসে আছি, তুমি অহেতুক কথা বলছো। শ্রাবণ কটমট করে তাকালো মেঘের দিকে, গম্ভীর গলায় বলে উঠল, স্বাভাবিকভাবে বসলে মানুষ এত প্যাঁচার মতো করে গলা বাড়িয়ে রাস্তা দেখে? শ্রাবণের এমন কথায় মেঘের প্রচুর রাগ হলো, তবে নিজেকে সামলে নিয়ে একদম চুপ করে বসে থাকলো সে। আসলে সে মনে মনে ভাবছে, আজ যদি রুহির সাথে আসতে পারতো তাহলে এত ঝামেলা পোহাতে হতো না। তবে আবারও সে হালকা গলায় বলে উঠল, আমি যদি প্যাঁচার মতো গলা বাড়িয়েও দেখি তাতে তো তোমার সমস্যা নেই কোনো, তাই না? শ্রাবণ গাড়ির স্পিড কিছুটা কমিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ তাই তো, তুই তো আসলেই একটা প্যাঁচা, কারণ প্যাঁচারা রাতে জাগে আর তুইও রাতে ঘুমাস না। শ্রাবণের এমন কথায় হকচকিয়ে গেল মেঘ। তার মুখের দিকে তাকিয়ে শ্রাবণ চোখ টিপে বলে উঠল, এত অবাক হচ্ছিস কেন? কাল রাতে তো বেশ আনন্দ নিয়েই আমাকে দেখছিলি, ভুলে গেলি? মেঘ এবার পুরোপুরি ঘাবড়ে গেল। শ্রাবণের শয়তানি হাসির ঝিলিক দেখে সে স্পষ্ট বুঝতে পারছে লোকটা সব টের পেয়েছে। অমনি লজ্জায় মুখটা লাল হয়ে গেল মেঘের। আমতা আমতা করে বলে উঠল, কিছু কিছু দেখিনি আমি। কোনো মতে কথাটা শেষ করলো মেঘ। শ্রাবণ এবার একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলে উঠল, আমি কিন্তু জেগেছিলাম ফুল, তোর সেই চোরা গোপ্তা ভালোবাসার চুমুটা ঠিকই টের পেয়েছি আমি। মেঘ এবার একেবারে কঠোরগত চোখের দিকে তাকালো শ্রাবণের দিকে। লজ্জায়, রাগে আর ধরা পড়ে যাওয়ার অস্বস্তিতে তার শরীর গরম হয়ে উঠেছে। মিথ্যা বলছো তুমি? শ্রাবণ নিঃশব্দে হাসলো। তা দেখে একেবারে চুপ হয়ে গেল মেঘ। শ্রাবণ নামের এই লোকটা নিশ্চয় আগের জন্মে কোনো শর্ত পেয়ে এই জন্মে তার জীবনে এসে পড়েছে। নিশ্চিত আগে থেকে পণ করে রেখেছে কিছুতেই তাকে স্বাভাবিকভাবে থাকতে দেবে না। গাড়ির মধ্যে কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করলো। মেঘ আর কোনো কথা না বলে আবারও বাইরে তাকিয়ে দেখলো। তার মনের মধ্যে শ্রাবণের প্রতি হাজারো অভিযোগ থাকলেও একটা কেমন যেন অদ্ভুত টান কাজ করে শ্রাবণের জন্য, কিন্তু সেটা সে কখনো স্বীকার করবে না। শ্রাবণ কোনা চোখ করে এক ঝলক মেঘের দিকে তাকালো।
তাকাতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায় তার। মেয়েটা প্রচণ্ড জেদি, একেবারে কাঠখোট্টা। কিন্তু এই কাঠখোট্টা মনটাই যদি একটু ওর জন্য নরম হতো, তবে বলে মেয়েটার রাগ থাকলে তার চোখের ভাষাই বলে দিচ্ছে সবকিছু। সে জানে যতই মুখে অস্বীকার করুক না কেন, মেঘের অনুভূতিগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ফেলছে। এই ফুল, চমকে তাকালো মেঘ। কি? মনে হচ্ছে বিশ্ব সংকট না, আমার ব্যক্তিগত সংকট মোকাবেলা করাটাই বেশি কঠিন। মেঘ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল, তারপর বিরক্ত হয়ে হাত ঝাঁকিয়ে বলে উঠল, আবার কি সংকট শুনি? শ্রাবণ এবার সম্পূর্ণ গভীর হয়ে বলল, আমার সংকট হলো একটা অবুঝ একরোখা মেয়ে, যে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে চায়, অথচ মাঝে মধ্যে তার চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে, তাকে বোঝানো যায় না। শ্রাবণের এমন কথায় মেঘের গাল রাগে লাল হয়ে গেল, কিন্তু সে কিছুই বলল না। চুপচাপ আবার জানালার বাইরে তাকিয়ে রইল। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলল, রাগ করলি? শ্রাবণের এমন কথায় মুখ গম্ভীর করে শ্রাবণ বলে উঠল, কই, রাগ করিনি তো। ও তাই নাকি? এরপর গলার স্বর খানিকটা নিচু করে আবারও বলে উঠল, তাহলে হাসবি একটু? তোমাকে কে বলেছে আমি হাসবো? চোখ পাকিয়ে বলে ওঠে মেঘ। তা দেখে শ্রাবণ মুচকি হেসে বলে উঠল, আমি বললাম, এখন যদি না হাসিস তাহলে কিন্তু। তাহলে কি? শ্রাবণ ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে আনলো, এক পাশে পার্ক করলো গাড়িটা। তারপর আস্তে আস্তে মেঘের দিকে ঝুঁকে নিচু স্বরে বলে উঠল, তাহলে এখানে গাড়ির মধ্যেই তোর রাগ কমানোর ব্যবস্থা করব। মেঘ ধড়পড় করে সিটের সাথে খানিকটা সেটিয়ে গেল। এরপর আমতা আমতা করে বলে উঠল, তুমি তুমি আবার কি করতে যাচ্ছ? শ্রাবণ নিঃশব্দে হাসলো। হাসার সাথে সাথে তার চোখ দুটো কেমন জানি ঝলসে উঠল। চুপ করে বসে থাকতো ফুল, নয়তো আমার পাগলামির মাত্রা বাড়তে থাকতে। মেঘ দ্রুত মুখ ফিরিয়ে নিল, তার গাল লাল হয়েছে। সে জানে এই লোক যা বলে তা করেই দেখায়। এবার কি সত্যি সত্যি এই গাড়িতে কিছু করে নিবে, নাকি সেটাই ভেবে ভয় পাচ্ছে মেঘ। তার আর তা দেখে মুচকি মুচকি হাসছে শ্রাবণ। মেঘের এমন অসহায় ভাবটাই যে সে বেশি পছন্দ করে। এবার আর মেঘ সহ্য করতে না পেরে উল্টো ঘুরে একটা ধাক্কা দিয়ে শ্রাবণের ব্লেজারের কলারটা ধরে টান দিল, কিন্তু শ্রাবণ একটুও নড়ল না। উল্টো মেঘের কপালে আলতো টোকা দিয়ে বলে উঠল, আজকের লাঞ্চ আমার সাথেই করতে হবে, মানে থাক, মনে থাকে যেন কথাটা। মেঘ চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আমি রাজি হলাম কখন? শ্রাবণ মুচকি হেসে বলল, এই যে এখন হলি। পাগল নাকি এই লোক, আজব। মেঘ আবারও রেগে কিছু বলতে যাবে, তখনই নিচু স্বরে শ্রাবণ বলে উঠল, ভালো করে বস, ভার্সিটিতে পৌঁছেছি। বলেই গাড়ির দরজা খুলে নেমে পড়ে শ্রাবণ। মেঘও ধীরে ধীরে বেরিয়ে আসে, কিন্তু তার বুকের ধুকপুকানিটা যেন কমছেই না। এই শ্রাবণ তার জীবনটা অতিষ্ঠ করে তুলবে। উফ, আর পারছে না মেঘ। আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত হাঁটা ধরে নেয় মেঘ। তা দেখে শ্রাবণ ঠোঁটে হালকা হাসি এনে বলল, এই, ওঠো তো, কিসের ফুল? এত তাড়াহুড়ো কিসের ফুল? মেঘ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে, এরপর কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটা ধরলো। তা দেখে মাথা নাড়িয়ে মৃদু হাসলো শ্রাবণ। সে জানে মেঘ যতই নিজের অনুভূতি অস্বীকার করুক না কেন, এই মেঘের একদিন বৃষ্টি হয়ে তার বুকেই ঝরবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা নিরিবিলি কর্নারে দাঁড়িয়ে আছে মেঘ আর রুহি। দুজনে কিছুক্ষণ আগে ক্লাস শেষ করে বের হয়েছে। রুহি ফোনে ব্যস্ত, আর মেঘ বিরক্ত ভঙ্গিতে চারপাশ দেখছে। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ালো অয়ন, তাদের সিনিয়র। মেঘ প্রথমে একটু অবাক হলে, তবে কিছু বলল না। শান্ত দৃষ্টিতে একবার দেখলো অয়নকে। ছেলেটাকে কেমন যেন একটু নার্ভাস দেখাচ্ছে। মেঘ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। অয়নের কথায় মেঘের দিকে এক ঝলক তাকিয়ে মুচকি হাসল রুহি। মেঘ বিরক্ত মুখেই বলে উঠল, বললেন কি কথা বলবেন?
অয়ন গলা খাকারি দিয়ে বলে উঠল, আসলে আমি অনেকদিন ধরেই তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু আমি তোমাকে প্রথম দেখেই খেয়াল করছি। থেমে গেল অয়ন। চোখের মেঘের ওপর চোখ বড় বড় হয়ে গেল রুহির। একেবারে মজা দেখার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেঘের পাশে। তারপর খুব আগ্রহ নিয়ে বলে উঠল রুহি। অয়ন একটু ইতস্ত করে বলে উঠল, আমি তোমার প্রেমে পড়ে গেছি মেঘ। অয়নের এমন কথা শুনে রুহি কিছুটা অবাকের স্বরে বলে উঠল, আহারে, কিভাবে পড়লেন ভাইয়া? তাড়াতাড়ি উঠে পড়ুন, না হলে আপনার পশ্চাৎ দেশে ধুলো লেগে যাবে। রুহির এমন কথায় ঠোঁট টিপে হেসে উঠল মেঘ। আবারও ইতস্থ করে অয়ন বলে ওঠে, প্রথম দিন থেকে তোমাকে ভালো লাগতো মেঘ, আর এখন সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। অয়নের এমন কথা শুনে মেঘের মুখ হা। রুহি সাথে সাথে দুই হাত বুকের কাছে এনে নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, ও মাই গড, সিনেমার মতো কনফেকশন। মেঘ রুহির দিকে এক পলক তাকালো। তুই চুপ করবি? রুহি মুখটা চেপে ধরে হাসে। ঠিক আছে, ঠিক আছে, আমি কিচ্ছু বলছি না। কিন্তু ছেলেটা এত কষ্ট করে বলেছে, এখন কিছু একটা তো বল। মেঘ মেকি রাগ দেখিয়ে বলে উঠল, কি বলবো? প্রেমে পড়তে একটু সময় লাগবে। তোর তোর বুঝতে পারছি আমি। বলেই মেঘের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো রুহি। রুহির এমন কথায় অয়ন একটু আশা নিয়ে তাকালো মেঘের দিকে, কিন্তু মেঘ সরাসরি বলে দিল, আমি প্রেম প্রেমে নাই, প্লিজ, ভুল বোঝার কিছুই নেই। মেঘের এমন সোজাসাপটা কথা অয়ন হতাশ মুখে মাথা নিচু করে নিল। রুহি এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছেলেটার হৃদয় ভেঙে যেন দিলি তুই। লজ্জা করে না তোর? মেঘ বিরক্ত হয়ে বলে, রুহি, নাটক করছিস নাকি তুই? রুহি তখন মুখে দুঃখের ভাব এনে বলে উঠল, বেচারা অয়ন ভাইয়া এত আবেগ নিয়ে প্রপোজ করলো, আর তুই না করে দিলি। আমি কি করব, আমার যদি ফিলিংস না থাকে? রুহির এবার মুখটা গম্ভীর করে অয়নের দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে ভাইয়া আপনি একটা কাজ করুন। আপনাকে তো রিজেক্ট করে দিল, এবার আপনি সোজা গিয়ে আমাদের বাংলা বিভাগের সবচেয়ে হ্যান্ডসাম প্রফেসর শ্রাবণ স্যারের কাছে গিয়ে মেঘকে সরাসরি বিয়ে করার অনুমতি চান। রুহির কথায় মেঘ থতমত খেয়ে গেল। দ্রুত কিছুটা গলা খাকারি দিয়ে বলে উঠল, রুহি। অয়ন চোখ কপালে তুলে বলল, কে? শ্রাবণ স্যার? উনি তো একটু একটু না, অনেকটা গম্ভীর আর কড়া টাইপের। আপনি গেলে একটা ভালো জ্ঞান গেঁথে দিবে, সেই সাথে একটা লম্বা লেকচারও শুনতে হবে। আর তাছাড়া শ্রাবণ স্যার তো রুহির কাজিন, দেখুন ওনাকে পটিয়ে নিতে পারেন কিনা। রুহির এমন কথায় অয়ন কিছুটা ভয় পেয়ে গেল। নিচু স্বরে বলে উঠল, না, তার দরকার নেই। রুহি একবার হাততালি দিয়ে হেসে বলে উঠল, এটা তো ঠিকই বুঝেছেন, আমাদের মেঘা কারোর না কারোর কাছে বুকিং হয়ে আছে। সেটা সে নিজে না মানলেও ব্যাপারটা সত্যি। মেঘ এবার প্রচন্ড রেগে রুহির হাতটা চেপে ধরল। তুই কি আজ চুপ করবি? তোর জিহবা এত লম্বা কেন রে? রুহি মুখ টিপে হেসে উঠল। রুহির দিকে চোখ পাকিয়ে মাথা ঘোরাতেই হালকা বাতাসের মধ্যে একটা ঠান্ডা দৃষ্টি মেঘের শরীরের ওপরে পড়ল। তখন তৎক্ষণাৎই সেখানে স্থির হয়ে পড়ল মেঘ। শ্রাবণ দাঁড়িয়ে আছে করিডোরের এক কোণায়। তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা আর গম্ভীর, রহস্যময় হয়ে আছে। দূর থেকে এতক্ষণের পুরো ঘটনাই সে দেখেছে। মেঘ তাকাতেই ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি খেলে গেল শ্রাবণের। কিন্তু শ্রাবণের চোখ দুটিতে ঝলসে ওঠা আগুন চোখের আড়াল হলো না মেঘের। মেঘকে এইভাবে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ মনে মনে আওড়ালো, খেলা অনেক হয়েছে, এবার একটু হিসাব নেওয়ার পালা যান। মেঘ এখনো আহাম্মকের ন্যায় তাকিয়ে আছে শ্রাবণের দিকে। মেঘকে এক চিলতে অদ্ভুত হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে যায় শ্রাবণ। মেঘ আবার তাকালো অয়নের দিকে। অয়ন এবার মেঘের দিকে একটু এগিয়ে এসে বলল, তুমি কিছু বলো মেঘ। মেঘ চোখটা বন্ধ করে একবার শ্বাস নিল। তারপর শান্ত গলায় বলল, শুনুন অয়ন ভাই, আমি কারোর সাথে প্রেমে নেই। আপনার কথার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করি না।
আশা করি এটা নিয়ে আর কোনো কথা বাড়াবেন না। অয়ন কিছুটা হতাশ হয়ে বলে, তবে হাল ছাড়ার মতো মানুষও সে নয়। তোমার উত্তর না দিলেও চলবে, কিন্তু আমি আমার অনুভূতি জানিয়ে দিলাম। তুমি চিন্তা করে দেখো, আমি অপেক্ষা করব। মেঘ এবার একেবারে বিরক্ত হয়ে গেল। খানিক তেতিয়ে ওঠা গলায় বলে উঠল, আপনার অপেক্ষা করার দরকার নেই। আমার উত্তর একটাই, আর সেটা হচ্ছে না। অয়ন হতাশ চোখে মেঘের দিকে তাকিয়ে রইল। রুহি মুখ চেপে হাসছিল, কিন্তু মেঘের বিরক্তি দেখে তার দুষ্টুমি না করে অয়নের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, প্রেম ভালোবাসা ছাড়াও এই দুনিয়ায় অনেক কিছু আছে। আপনি ভালো ছাত্র, ভালো ক্যারিয়ার গড়ুন, এসব না করলেও চলে। এরপর মেঘের কানের কাছে গিয়ে ফিসফিস করে রুহি বলে উঠল, শ্রাবণ স্যার জানলে ওই ব্যাটার পশ্চাৎ নিশ্চিত আগুন ধরিয়ে দেবে। তখন আর ধুলো ঝাড়ার সময়ও পাবে না। মেঘ হাসির চাপার চেষ্টা করলেও রুহির কথায় মুখ চেপে হাসি বেরিয়ে এলো। কিন্তু অয়ন বেশ সিরিয়াস ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। সে এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বলল, আমি সিরিয়াস মেঘ। মেঘ এবার মুখটা শক্ত করে নিয়ে কিছু বলতে যাবে, তখনই হঠাৎ পেছন থেকে এক প্রগাঢ় কণ্ঠ শুনতে পেল, কি সিরিয়াস শুনি। এক নিমিষে মেঘের রক্ত ঠান্ডা হয়ে গেল, শরীর হিম হয়ে এলো তার। চোখ বড় বড় করে সে পেছনে ফিরতেই দেখল শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা দেখে রুহি ফিসফিস করে বলল, ব্যাস, অয়ন ভাই শেষ। মেঘ মনে মনে মাথা ঠুকলো, এই লোকটাকে কেন এত জায়গায় দেখা যায়। এই মাত্র না চলে গেল, এখন আবার এলো কেন? আজব তো। অয়ন গলার স্বর পরিষ্কার করে বলে উঠল, আমি আসলে মেঘাকে বলছিলাম। কি বলছিলে আবার বলো তো, আমিও শুনি। শ্রাবণের ঠান্ডা অথচ কঠিন গলায় কথাটা শুনে অয়ন কিছুটা গুছিয়ে নিল নিজেকে। মেঘ এবার সরাসরি বলে উঠল, এটা আমার ব্যাপার, তুমি। মেঘের কথা শেষ হওয়ার আগেই শ্রাবণ ধীর পায়ে অয়নের একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গভীর স্বরে বলল, তুমি কি জানো ফুলকার? অয়ন একটু চমকে তাকালো। কি বলছে শ্রাবণ স্যার? ফুল আসলে কোথা থেকে? আর সে কিছু বলতে যাবে, তার আগেই শ্রাবণ খুব ধীরে অথচ হুঁশিয়ারি দেওয়ার গলায় বলল, জেনে রেখো, অন্যের বাগানের ফুল তোলার অনুমতি সবাই পায় না। মুহূর্তেই অয়নের মুখটা বিব্রত হয়ে গেল। সে বুঝতে পারছে এখানে দাঁড়িয়ে থাকা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। রুহি মুখে হাত চেপে হাসি লুকানোর চেষ্টা করলো, আর মেঘ বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে শ্রাবণের পানে। অয়ন গলা খাকারি দিয়ে বলে ওঠে, আমি পরে কথা বলবো মেঘ। তারপর দ্রুত সেখান থেকে চলে গেল। শ্রাবণ এবার ধীর গতিতে মেঘের দিকে ফিরল। তারপর চোখটা সরু করে বলল, খুব জমে উঠেছিল নাকি? মেঘ তড়িঘড়ি করেই বলল, আমি কিছু করিনি। ও, বুঝেছি, তুই শুধু হাসছিলি তাই না? মেঘ মুখ খুলতে যাবে, কিন্তু তার আগেই রুহি তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ, খুব হাসি পাচ্ছিল মেঘের, আর আমি তার সাক্ষী। মেঘ সাথে সাথে রুহির হাতটা চেপে ধরলো, এরপর ফিসফিস করে বলে উঠল, তুই চুপ করবি? তোকে তো আমি পরে দেখে নেব। শ্রাবণ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, চল। মেঘ হতভম্ব হয়ে তাকিয়ে রইল শ্রাবণের পানে। রুহি মুখের ওপর হাত রেখে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। মেঘ এবার হালকা কাশির ভান করে বলে উঠছে, রুহি, চল এখান থেকে বের হই। বলেই হেঁটে যেতে নিলে মেঘের হাত হুট করেই শক্ত করে চেপে ধরল শ্রাবণ। মেঘ চমকে তাকালো শ্রাবণের পানে। চারপাশে এত লোক, সবাই কেমন করে যেন তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। যদিও কম বেশি সবাই জানে শ্রাবণ আর মেঘ কাজিন, তাও শ্রাবণ একজন শিক্ষক। এইভাবে যখন তখন এইসব দখলদারি তাকে ঠিক মানায় না। মেঘ ভাবছে কিছু বলবে, কিন্তু শ্রাবণের ভাবলেশহীন দৃষ্টি দেখে মেঘ বুঝতে পারছে না তার এই মুহূর্তে লোকটা কোনো কিছুরই পরোয়া করছে না। মেঘ কিছুটা জিজ্ঞাসা করে, মেঘ কিছুটা নিচু স্বরেই বলে উঠল, ছাড়ো শ্রাবণ ভাই, সবাই দেখছে, দেখুক। আমার সাথে চল তুই এখন। কোথায়?
একটা শাস্তির ব্যবস্থা তো করতে হবে। মেঘ হাঁ করে তাকিয়ে রইল। কি করেছে সে? সে তাকে শাস্তি পেতে হবে? রুহি নিচু স্বরে মেঘের কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, ওরে বাপরে, শাস্তি ফুল, আজ তোর রক্ষে নেই। দাঁত কেলিয়ে হাসা, আজকে তোকে ভালোভাবে দেখাবে। মেঘের গলা শুকিয়ে এলো, কিন্তু কিছু বলার আগে শ্রাবণ শক্তভাবে তার হাতটা ধরে টান মেরে তাকে সাথে নিয়ে হাঁটা শুরু করলো। এরপর টেনে নিয়ে গাড়িতে তুললো মেঘকে। চারপাশে সবাই তাকিয়ে আছে তাদের দুজনের দিকে, তাই আর কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসলো মেঘ। শ্রাবণের আজকে আর কোনো ক্লাস নেওয়ার নেই, তবে মেঘের আরো 2টা ক্লাস বাকি আছে। যদি তাকে ক্লাস করতে দিবে না, তাহলে সকলের এত ঢকঢক ঢোল পিটিয়ে তুলে আনার কি দরকার ছিল? বেটা খচ্চর। শ্রাবণকে মনে মনে আজগবি কিছু গালি দিতে 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 লাগলো মেঘ। তা দেখে হেসে দিল শ্রাবণ। তবে তার রাগ এখনো রয়ে গেছে, আর এটার শাস্তি আজকে মেঘকে দিতে হবে। মাহিদ ভার্সিটির ক্যাম্পাসে এসে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। মেঘকে কোথাও দেখতে পারছে না মাহিদ। সকালেই তো ফোনে বলেছিল সে ক্লাস শেষে মাহিদের সঙ্গে বাসায় ফিরবে, কিন্তু এখন তো কোথাও দেখা যাচ্ছে না। মাহিদ আবারও চারপাশে নজর বোলাতেই তার চোখ জোড়া এক জায়গায় থমকে গেল। নজরে এলো তার একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকা রুহিকে। মোবাইলে ব্যস্ত ছিল রুহি, তবে কিছুক্ষণ পর চোখ তুলে তাকাতেই মাহিদের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। এক মুহূর্তের জন্য দুজনেই থমকে গেল। মাহিদ ধীর পায়ে এগিয়ে গেল রুহির দিকে। মাহিদকে দেখে রুহি গম্ভীর স্বরে বলল, আপনি এখানে কি করছেন? মাহিদ ঠান্ডা গলায় বলল, কেন মেঘ? রুহি একগাল হেসে বলে উঠল, মেঘ তো চলে গেছে। তৎক্ষণাৎ মাহিদের মুখটা আদলে একটু কঠিন হয়ে উঠল। গম্ভীর গলায় বলে উঠল, মানে কোথায় গেছে? রুহি কাঁধ ঝাঁকিয়ে বলল, একটু আগেই তো আপনার বড় ভাই তাকে তুলে নিয়ে গেল। কে? শ্রাবণ ভাই? হুম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মাহিদ। তার মনেই হয়েছিল এমন কিছু হবে। যেহেতু মাহিদের এখন আর মেঘাকে নেওয়ার দরকার নেই, তাই সে চুপচাপ চলে যেতে লাগলো। তবে কিভাবে যেন আবারও দাঁড়িয়ে পড়ল। এরপর রুহির দিকে তাকিয়ে বলে উঠল, আমি বাড়ির দিকেই যাব। তুমি চাইলে আমি তোমাকে তোমার বাড়ির সামনে নামিয়ে দিতে পারি। রুহি কিছুক্ষণ চুপ থাকলো। একা একাই তো যাবে, আর মাহিদের যাওয়ার পথেই তার বাড়ি, তাই যাওয়াই যায়। রুহিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মাহিদ আবারও বলে উঠল, যদি তোমার আপত্তি থাকে। আর কি? রুহি কিছুটা ইতস্ত করেই বলে উঠল, ঠিক আছে, চলুন। আবার কি যেন ভেবে মাহিদ বলে উঠল, একসাথেই যখন যাব, আর লাঞ্চেরও সময় হয়ে গেছে, তাহলে চলো কিছু খেয়ে নেওয়া যাক। কিছুক্ষণ ভাবলো রুহি, যাবে নাকি যাবে না। ভাবতে ভাবতেই মাহিদ আবারও বলে উঠল, আমাকে বন্ধুর বড় ভাই না ভেবে বন্ধু ভাবতেই পারো। বলেই হালকা হাসলো মাহিদ। রুহি একটা ভ্যাবলা হাসি দিয়ে বলে উঠল, চলুন যাওয়া যাক। বলেই হেসে দুজনেই এগিয়ে গেল। শ্রাবণ একটানা গাড়ি চালিয়ে মেঘকে নিয়ে গেল শহরের এক নিরিবিলি জায়গায়। এখানে মানুষের আনাগোনা খুব কম। গাড়ি থামিয়ে নেমে মেঘের সাইডে এসে দরজাটা খুলে দাঁড়িয়ে শ্রাবণ। মেঘ গম্ভীর মুখে বসে আছে, কিন্তু শ্রাবণের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে পুরোপুরি প্রস্তুত তার ফুলকে শাস্তি দেওয়ার জন্য। মেঘকে এইভাবে বসে থাকতে দেখে শ্রাবণ রুষ্ট কণ্ঠে বলে উঠল, নাম। কেন? তোকে প্রশ্ন করতে বলিনি, নামতে বলেছি। এখন শুধু আমি কথা বলবো, আমার কথা তুই শুনবি। মেঘ একরাশ বিরক্ত নিয়ে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। চারপাশে একদম নির্জন নিরিবিলি। সামনে সুন্দর একটা লেক, বাতাসে পানির গন্ধ, আশেপাশে সবুজ গাছগাছালি, একটা শান্ত মনোমুগ্ধকর পরিবেশ। মেঘ একবার চারপাশে তাকিয়ে দেখে নিল। হালকা হাওয়ায় মেজাজটা খানিকটা ফুরফুরে হয়ে উঠল মেঘের। মেঘের দিকে তাকিয়ে শ্রাবণ ধীর পায়ে এগিয়ে এসে একদম মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর খুব শান্ত গলায় বলল, এত সহজেই তোর কাছে প্রেমের প্রস্তাব চলে আসে? তা ভালোই।
মেঘ হতভম্ব হয়ে তার কাছেই প্রেমের প্রস্তাব চলে আসে, তাই না? এত সহজেই? মেঘ হতভম্ব হয়েই তাকালো শ্রাবণের পানে। মানে? মানে যার তার সাথে ইচ্ছে মতো হাসি দিয়ে কথা বলিস আর তারা প্রেমে পড়ে যায়? তুমি পাগল হলে নাকি? আমি কি ইচ্ছে করে কিছু করেছি? শ্রাবণ হঠাৎ ঝুঁকে এলো মেঘের দিকে। মেঘের এতটাই কাছে এলো যে মেঘ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে না পেরে হালকা পেছনে গেল হেলে। তোর ডায়লগ দেওয়া শেষ হলে শাস্তির দিকে আসতে পারি। শ্রাবণের এমন গুরু গম্ভীর কথায় মেঘের গলা শুকিয়ে গেল। সে তা আমতা আমতা করেই বলে উঠল, কি শাস্তি?" শ্রাবণ নিচু স্বরে ফিসফিস করে বলল, "একটা চুমু দে তো।" "কি? শোনায়নি? কি চাস?" মেঘ চমকে গেল, চোখ দুটো গোল গোল হয়ে গেল তার। কি বলছে এই পাগল লোকটা? মাথা ঠিক আছে নাকি? তুমি তুমি একদম পাগল হয়ে গেছো শ্রাবণ ভাই। শ্রাবণ মিটিমিটি হেসে উঠল। মেঘের চোখে এক ধরনের পড়ার মতো গভীরতা কাজ করছে। মেঘের একেবারে নিকটে এসে খানিকটা ঝুঁকল শ্রাবণ। এরপর মৃদু স্বরে ফিসফিস করে বলে উঠল, তুই কি জানিস গত রাতে তোর চুরি করা চুমুর স্বাদ এখনো আমার মনে আছে? মেঘের মুখ লাল হয়ে গেল। এইভাবে সরাসরি না বললে কি হয় না? আজব। নিজের চুল এখন নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে তার। কেন যে আবেগের বশে পড়ে এমন একটা ভুল করলো সে? এখন বারবার এই লোকটা তাকে সেই খোঁটা দিয়েই চলেছে। মিনমিন করে মেঘ বলে উঠল, তুমি মিথ্যা বলছো শ্রাবণ ভাই। তাহলে প্রমাণ কর আমি মিথ্যা বলছি। মেঘ বোকার মতো তাকিয়ে রইল। সে তো এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। কিভাবে সে প্রমাণ করবে সে চুমু খায়নি? আর সত্যি তো চুমুটা দিয়েছিল সে। উফ! মেঘের এমন নাজেহাল অবস্থা দেখে শ্রাবণ ঠোঁটে একটা ধূর্ত হাসি টেনে বলল, দরকার হলে আমি তোকে জোর করেই। এতটুকু বলেই থেমে গেল শ্রাবণ। শ্রাবণের কথায় মেঘ দ্রুত দু কদম পিছিয়ে গিয়ে বলে উঠল, তুমি এমন করবে না আমি জানি। শ্রাবণ মাথা কাত করে তাকালো মেঘের দিকে। এরপর বলে উঠল, তোর এমন মনে হবার কারণ কি জান? আমি কি কখনো যা বলেছি তা করিনি? মেঘের নিঃশ্বাস আটকে এলো যেন। এই লোকে কি তার সাথে সত্যি সত্যি এখন পাগলামি করবে নাকি? ভেবেই মেঘ দুরু দুরু বুকে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। আর শ্রাবণের ঠোঁটের কোণে লেগে আছে সেই চিরচেনা ধূর্ত হাসি। কিন্তু তার চোখ দুটো গভীর, যেন একবার ডুবে গেলে আর উঠে আসার উপায় নেই। মেঘ ভাঙা কণ্ঠে উচ্চারণ করল, আমি কিছুতেই এটা করব না। শ্রাবণ হাত গুটিয়ে নিল, যেন মেঘকে একটু স্বাধীনতা দিয়েছে সে। কিন্তু পরেক্ষণে গলায় সেই নরম অথচ হুমকির সুর নিয়ে বলে উঠল, তাহলে শাস্তি বাড়বে? মানে? মানে এখনো সময় আছে। নিজে থেকে দিলে ভালো, না হলে আমি। শ্রাবণ কথাটা শেষ না করেই ধীর পায়ে মেঘের দিকে এগিয়ে গেল। মেঘ খানিকটা শিউরে উঠে এক ধাপ পিছিয়ে গেল, কিন্তু শ্রাবণ আরো এক ধাপ এগিয়ে এলো মেঘের পানে। তা দেখে মেঘ ভয়ার্ত কণ্ঠে শুধালো, শ্রাবণ ভাই, তুমি এমন করছো কেন? এক ধাপ এগিয়ে এলো মেঘের পানে। তা দেখে মেঘ ভয়ার্ত কণ্ঠে শুধালো, শ্রাবণ ভাই, তুমি এমন করছো কেন? কারণ তোর আজ একটা শিক্ষার দরকার। কিসের শিক্ষা? তুই শুধু আমার জন্য সুন্দর করে থাকবি, শুধু আমার জন্য হাসবি, আমার জন্য কাঁদবি, সব কিছু শুধু আমার জন্যই, আর অন্য কারোর জন্য না। শ্রাবণ এমন নিচু গলায় কথাটি বলল যেটা শুধু মেঘই শুনতে পেল। আশেপাশে মনে হয় না এই আওয়াজ গিয়েছে। যা শুনে মুহূর্তেই থমকে গেল মেঘ। শ্রাবণের চোখে কিছু একটা যেন খেলা করছে, কোনো মায়া, কোনো আসক্তি। শ্রাবণের এমন দৃষ্টিতে মেঘ আরো বেশি অস্বস্তিতে পড়ে গেল। মেঘের শরীর হালকা কাঁপতে শুরু করলো। তবে মেঘ জানে এই মুহূর্তে পালানোর কোনো উপায় নেই। তোর কি লজ্জা লাগছে ফুল? শ্রাবণের এমন কাট কাট কথায় মেঘ আরো লজ্জায় লাল হয়ে উঠল। এদিক সেদিক নজর ঘুরিয়ে নিচু কণ্ঠে বলে উঠল, আমি বাসায় যাব। যাবি? কিন্তু তার আগে। বলতে বলতেই হঠাৎ করে মেঘের হাতের কবজিটা ধরে নিজের কাছে টেনে নিল শ্রাবণ। মেঘ ধাক্কা খেয়ে তার বুকে এসে পড়ল। শ্রাবণের শরীরের উত্তাপে শিউরে উঠল মেঘ।
শ্রাবণের বুকের ওঠানামা স্পষ্টই বুঝতে পারছে সে। প্রবল উদ্দীপনায় ভাঙা কণ্ঠে মেঘ কেবল উচ্চারণ করলো, শ্রাবণ ভাই, এখনো বলছি, নিজে থেকে দিবি নাকি আমাকেই নিতে হবে? তুমি সত্যি সত্যি এমন কিছু করবে? শ্রাবণ চোখজোড়া সরু করে তাকালো মেঘের পানে। তার দৃষ্টিতে খেলা করছে দুষ্টুমির ঝিলিক। সেই ইচ্ছে করেই এমন করে মেঘের প্রতিটি প্রতিক্রিয়া উপভোগ করে। মেঘ ঠিক বুঝতে পারছে না এই লোকটা তাকে ভয় দেখাচ্ছে নাকি সত্যি কিছু করবে। শ্রাবণ এবার একেবারে কাছে এসে ফিসফিস করে বলল, তোকে দেখে তো মনে হচ্ছে তুই ভয় পেয়েছিস। মেঘ গলায় কিছুটা শক্তি নিয়ে খাকারি দিয়ে বলল, মোটেও ভয় পাইনি আমি। তাহলে প্রমাণ দে। মেঘ এবার কিছুটা ভয় পেল। সবকিছুর প্রমাণ দিতে হবে কেন? আজব তো, প্রমাণ ছাড়া কি কথা বিশ্বাস করা যায় না? মেঘ নিচু স্বরে বলে উঠল, কিভাবে? যা বললাম কর। মেঘ এবার পুরোপুরি হকচকিয়ে উঠল। শরীরের রক্ত যেন জমে আসতে লাগলো তার। এই লোকটা সত্যি সত্যি কি সিরিয়াসলি বলছে নাকি তার সঙ্গে খেলছে? শ্রাবণ এবার হাত বাড়িয়ে মেঘের চিবুক ছুঁল। চোখ বন্ধ করে ফেলল মেঘ। বেগতিকভাবে তার শ্বাস ওঠা নামা করতে শুরু করলো। এভাবে তাকে আরো কিছুক্ষণ থাকলে সে হয়তো অনিশ্চিতভাবে সত্যি পাগল হয়ে যাবে। কিন্তু হঠাৎ শ্রাবণ খুব আস্তে হেসে উঠল। তারপর মেঘের কপালে একটা নরম চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলল, ভয় পাস না জান, আমি জোর করে কিছুই করব না। কিন্তু মনে রাখিস, আমার ফুলের দিকে যেন আর কোনো মৌমাছি না আসে। মেঘ ভীষণ লজ্জা পেল, কিন্তু চোখ জোড়া খুলল না। এই লোকটা একটা মুহূর্তও তাকে লজ্জা না দিয়ে ছাড়ে না। এত বাজে কেন এই লোক? মেঘকে এইভাবে লজ্জা পেতে দেখে আস্তে করে নিচু স্বরে শ্রাবণ বলল, তোর লজ্জা দেখে আজ ছেড়ে দিলাম ফুল। তবে মনে রাখিস, শাস্তি কিন্তু এখনো শেষ হয়নি। মেঘ ধড়পড় করে চোখ খুলে ফেলল। চোখ খুলেই দেখতে পেল শ্রাবণ ঠোঁটের কোণে সেই ধূর্ত হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। এটাই কি তার শাস্তি? ভাবতে ভাবতেই চোখটা বড় বড় করে তাকিয়ে রইল মেঘ। এরপর একটা নিঃশ্বাস নিয়ে ছেড়ে বলল, তুমি খুব খারাপ শ্রাবণ ভাই। শ্রাবণ গম্ভীর ভঙ্গিতে বলে, হয়তো তাই, কিন্তু তোর জন্যই খারাপ হতে ভালো লাগে আমার। মেঘ এবার মুখ ফিরিয়ে নিল, কিন্তু শ্রাবণ আবারও তার কাছে এগিয়ে এসে একটু নরম গলায় বলল, আমি চাইলে জোর করেও নিতে পারি ফুল। কিন্তু কিছুটা শিউরে উঠল। কিন্তু শ্রাবণ এরপরই হাসি মুখে বলে উঠল, কিন্তু সেটা করব না, কারণ আমি চাই তুই একদিন নিজে থেকে আমার কাছে আসবি। মেঘ এক পলক শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণের চোখ জোড়া ভীষণ স্থির। এটা সেই নিঠুর কঠিন শ্রাবণ নয়, বরং এক অদ্ভুত দখলদারি মিশ্রিত ভালোবাসার প্রকাশক, এক নতুন শ্রাবণ। শ্রাবণের চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না মেঘ। দ্রুত মুখ ফিরিয়ে নিল তার থেকে, যেন শ্রাবণ তার চোখের ভাষা পড়ে ফেলে নেয়। শ্রাবণ এবার নিজেই শ্রাবণ নিজের হাতটা নিজেই মেঘের হাতের ভেতরে গলিয়ে দিয়ে বলে উঠল, চল, অনেক বেলা হয়ে গেছে। মেঘ কয়েক মুহূর্ত দ্বিধায় থেকে দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণের হাতটা চেপে ধরল। কিন্তু মুহূর্তেই শ্রাবণ মেঘের হাতটা আরো শক্ত করে চেপে ধরে মেঘের দিকে ঝুঁকে মৃদু স্বরে বলে উঠল, মনে রাখিস, আমি কিন্তু আমার জিনিস কারোর সঙ্গে ভাগ করি না। শ্রাবণের কথায় মেঘ কিছুই বলল না। সে জানে শ্রাবণ কেবল কথার কথা বলছে। সে সত্যি তার কোনো জিনিসে ভাগ করে না, আর কখনো করবেও না। মেঘের ভাবনার মাঝেই শ্রাবণ আবারও বলে উঠল, চল, বাসায় ফিরতে হবে। মেঘ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু শ্রাবণের শক্ত হাতের বাঁধন ছাড়া তার পক্ষে সম্ভব নয় ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল আর মনে মনে ভাবতে লাগলো, এই লোকটা একদিন সত্যি তাকে পাগল করে দেবে। ডাইনিং হলে জমজমাট পরিবেশ, হাসাহাসি, খুনসুটি, ছোটখাটো ঝগড়া, সব মিলিয়ে বাড়ির চিরচেনা উষ্ণতা ছড়িয়ে আছে চারপাশে। আদিবা নিজের ফোনের মধ্যে হাসতে হাসতে কিছু একটা দেখছে। আহিল আর শ্রেয়া
নিজেদের চিরাচরিত তর্কে ব্যস্ত আর আরজ ফিসফিস করে মাহিদের সঙ্গে কিছু একটা নিয়ে ফোন দিয়ে আসছে। মেঘ চুপচাপ স্বাভাবিকভাবে বসে আছে। তখনই সেখানে উপস্থিত হয় শ্রাবণ। লম্বা লম্বা পা ফেলে টেবিলের পাশে এসে দাঁড়ায়। শ্রাবণকে আসতে দেখে মেঘ কিছুটা গুটিসুটি মেরে নিজের চেয়ারে বসে পড়ে। মেঘের দিকে এক পলক তাকিয়ে শ্রাবণ ধীরে গিয়ে মেঘের পাশের চেয়ারটাই বসে পড়ে। শ্রাবণকে বসতে দেখে নিজেকে আরো কিছুটা গুটিয়ে নেয় মেঘ। শ্রাবণ বসার সাথে সাথেই এতক্ষণের সকল গুনগুনানি ফিসফিসানি মুহূর্তেই বন্ধ হয়ে এক শান্ত নিরিবিলি পরিবেশ তৈরি হয়। রান্নাঘর থেকে তা দেখে রাহেলা বেগম আর আফসানা বেগম হেসে ওঠে। তাদের সাথে সুইটি বেগম নিজেও হেসে ওঠে। শ্রাবণের গুরু গম্ভীর স্বভাবকে একটু হলেও ভয় পায় সকলে, তাই উপস্থিত যেন সকলের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেয়। যদিও শ্রাবণ কাউকে তেমন কিছু বলে না, তবু অজান্তেই সকলের মনে একটা ভয় কাজ করে, হয়তো শ্রদ্ধাবোধ, নয়তো শ্রাবণের গুরু গম্ভীর একরোখা চরিত্রের কারণে। মেঘ নিজের চেয়ারে বসে হাসফাস শুরু করে। এই লোকটাকে এখানে এসেই বসতে হবে কেন? আর কি কোনো চেয়ার খালি নেই নাকি? মেঘ পারছে না নিজেকে একদম গুটিয়ে টেবিলের নিচে ঢুকিয়ে নিতে। মেঘকে এমনভাবে বসে থাকতে হাসফাস করতে দেখে সকলের আড়ালে টেবিলের নিচ দিয়ে মেঘের চেয়ার ধরে নিজের কাছে আরো টেনে আনে শ্রাবণ। তা দেখে চমকে শ্রাবণের দিকে তাকায় মেঘ। মেঘকে কিছুটা লাফিয়ে উঠতে দেখে সকলেই তাকায় মেঘের দিকে। তবে শ্রাবণ স্বাভাবিকভাবেই বসে আছে। মেঘের দিকে তাকিয়ে শ্রেয়া বলে ওঠে, কিরে মেঘ, কি হয়েছে? মেঘ এবার আর চোখে তাকালো শ্রাবণের দিকে। তারপর কণ্ঠ পরিষ্কার করে বলে উঠল, না, কিছু হয়নি। সবাই আবার নিজেদের খাওয়ায় মনোযোগ দিল। একে একে টেবিলে খাবার এনে রাখতে লাগলো সুইটি বেগম আর রাহেলা বেগম। খাবারের দিকে এক পলক তাকিয়ে নিজের প্লেটে খাবার তুলে নিতে লাগলো মেঘ। এরপর মেঘের চোখ গেল চিকেন কারিটার ওপর। কি সুন্দর, রংটা চকচক করছে একেবারে। আর কি মিষ্টি সুঘ্রাণ আসছে খাবারটার থেকে। চিকেন বরাবরই মেঘের পছন্দ। কিছুটা খুশি হয়ে চিকেনটা নিজের প্লেটে তুলে নেয় মেঘ। এরপর খেতে যাবে এমন সময় শ্রাবণের বলিষ্ঠ হাত এসে থামিয়ে দিল মেঘের হাত। মেঘ ভুরু কুঁচকে তাকালো শ্রাবণের পানে। শ্রাবণ শান্ত কণ্ঠে বলে উঠল, এটা খাওয়ার দরকার নেই। শ্রাবণের সেই চিরচেনা নির্লিপ্ত অথচ আদেশ মাখা কণ্ঠস্বর শুনে মেঘ বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে। চোখের পলকও ফেলল না এক মুহূর্তের জন্য। এরপর নিজেকে স্থির করে মেঘ মৃদু স্বরে বলে উঠল, কেন? শ্রাবণ কোনো উত্তর দিল না। নিঃশব্দে মেঘের প্লেট থেকে খাবারটা নিজের প্লেটে তুলে নিল। এমন স্বাভাবিকভাবে শ্রাবণ এটা করছে যেন এটা তার নিত্যদিনের কাজ। এরপর শ্রাবণ আরেকটা প্লেট নিয়ে চিকেন বাদে অন্য সব খাবার তুলে দিতে লাগলো। মেঘ এখনো স্থির হয়ে বসে আছে। সবাই এবার নিজেদের খাবার ছেড়ে তাদের দুজনের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে। মূলত তারাও মেঘের মতো আসল ঘটনা জানতে চাচ্ছে। দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করে টেবিলের কাছে এগিয়ে আসে রাহেলা বেগম। ওদের দুজনের পাশে দাঁড়িয়ে বলে উঠল, কি হয়েছে শ্রাবণ? শ্রাবণ কোনো কথা না বলে মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, যেটা দিয়েছি ওটা চুপচাপ খেয়ে নে। মেঘের ভীষণ রাগ হলো, সাথে কষ্টও পেল সে। এখন কি নিজের ইচ্ছে মতো সে খাবার খেতেও পারবে না নাকি? মেঘ আহত দৃষ্টিতে তাকালো রাহেলা বেগমের দিকে। মেয়ের অনুভূতি বুঝতে পেরে রাহেলা বেগম কিছুটা কড়া গলায় বলে উঠল, মেঘ, মেঘকে তার পছন্দ মতো খাবারটা খেতে দাও শ্রাবণ। শ্রাবণ খেতে খেতে নির্লিপ্তভাবে জবাব দিল, তোমার মেয়েকে কি আবারও হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করার শখ জেগেছে তোমার মেজমা? শ্রাবণের কথা বুঝতে পারল না রাহেলা বেগম। মেঘও কিছু বুঝতে পারল না। রাহেলা বেগম কিছুটা অবাক হয়ে বলে উঠল, চিকেনের একটা তরকারি খেলে কেউ অসুস্থ হয়ে যায় না শ্রাবণ, কিন্তু বাদাম খেলে যে তোমার মেয়ে অসুস্থ হয়ে যায় সেটা কি তুমি ভুলে গেলে? থমকালো রাহেলা বেগম। তাকালো চকচক করা খাবারটার দিকে। এবার রাহেলা বেগমের দিকে সোজাসুজি দৃষ্টিপাত করলো শ্রাবণ। কঠোর গলায় চোয়াল খিচে বলে উঠল, আমি তো আগেই বলে দিয়েছিলাম এই বাড়িতে বাদামের কোনো কিছু কখনো রান্না হবে না। তাহলে একই ভুল আবারও কিভাবে হলো?
শ্রাবণের গর্জনে সকলে কেঁপে উঠল, যেন কোনো সিংহ হুংকার দিয়েছে। সকলে ভয়ার্ত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। মেঘ ভয়ে একেবারে কুঁকড়ে উঠল। রান্নাঘর থেকে সুইটি বেগম হাত কসলাতে কসলাতে বেরিয়ে এলো। এরপর নিচু কণ্ঠে বলে উঠল, রান্নাটা আমি করেছি শ্রাবণ, আসলে ঢাকায় আমরা এভাবেই রান্না করি তো তাই। মেঘের ব্যাপারটা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আমার, আমি দুঃখিত। আফসানা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে শ্রাবণের উদ্দেশ্যে বলে উঠল, তোর ছোট মায়ের মনে ছিল, বাদ দে, মেঘকে অন্য কিছু খেতে দে। বাড়ির সকলেই জানে মেঘের সব কিছুতেই শ্রাবণ একরকম অতিরিক্ত রিয়াক্ট করে কোনো কারণ ছাড়াই। তবে এখন শ্রাবণের রাগ করাটা স্বাভাবিক। বাদামে মেঘের প্রচুর অ্যালার্জি রয়েছে, যার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তার ফলস্বরূপ সপ্তাহ খানেক আগেই হসপিটালের বেডে শুয়ে কাটাতে হয়েছে মেঘকে। সেই থেকে শ্রাবণের কড়া বারণ, এই বাড়িতে বাদামের কোনো কিছুই রান্না হবে না। তবে সেই ঘটনার বেশ অনেক সময় হয়ে গিয়েছে, যা মোটামুটি সবাই ভুলতে বসেছে, এমনকি মেঘ নিজেও। কিন্তু শ্রাবণের মনে আছে সব কিছুই। মেঘের রন্ধ্রে রন্ধ্রে সবকিছু জানা তার। যেন মেঘ নিজের শরীর নয়, বরং শ্রাবণের শরীরেই বাস করে। আর মেঘের থেকে অধিক গুণ বেশি শ্রাবণ মেঘকে জানে। শ্রাবণ আবারও কিছু বলতে যাবে, কিন্তু মেঘ ভয়ার্ত দৃষ্টিতে হালকা মাথা দোলিয়ে শ্রাবণকে কিছু বলতে বারণ করে। সেই দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ে শ্রাবণ। এরপর শান্ত কণ্ঠে বলে উঠল, জলদি খেয়ে নে মেঘ। এক অদৃশ্য ঝড় এসে মেঘের সমস্ত অনুভূতিকে উড়িয়ে নিয়ে গেল। বুকের ভেতর ধুকপুক ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছে সে। শ্রাবণ এত কিছু কিভাবে জানে, কেন জানে? বারবার এইসব ঘুরপাক করতে লাগলো মেঘের মস্তিষ্কে। বাকিরা সবাই থমকে আছে। টেবিলের ওপর থেকে শ্রেয়া তাদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আহিল তার ঠোঁট চেপে হাসি চাপার ব্যর্থ চেষ্টা করছে। আর মাহির তো এতটাই অবাক যে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। বাড়িতে আসার পর থেকে সে শ্রাবণের একটার পর একটা কাণ্ড দেখছে আর রীতিমতো থতমত খাচ্ছে। আদিবা তো রাগে ফুঁসছে। মেঘের প্রতি শ্রাবণের এত আদিক্ষেতা একেবারেই সহ্য হয় না তার। মেঘ কি বাচ্চা, নিজের খেয়াল নিজে রাখতে পারে না সে? ভাবতে ভাবতেই নিজের জামার এক অংশ সজোরে খিঁচে চেপে ধরে সে। কিন্তু শ্রাবণ শ্রাবণ একদম স্বাভাবিকভাবে খাবার চালিয়ে যাচ্ছে, যেন কয়েক সেকেন্ড আগের ঘটনা আদৌ ঘটেনি। আর এটা যেন কোনো বিষয়ই না। মেঘ আর চোখে তাকালো শ্রাবণের দিকে। মেঘের ভেতরটা কেমন যেন দুলে উঠল। তার নিঃশ্বাস ভারী হতে শুরু করে। শ্রাবণের এমন স্বাভাবিক আচরণই তাকে আরো বেশি অস্থির করে তুলেছে। এটা কেমন যেন অনুভূতি। কেন ওর শরীরের ভেতরে অদ্ভুত এক ঝড় বয়ে গেল? কেন মনে হচ্ছে শ্রাবণের এই ছোট্ট কাজটাও অনেক বেশি গভীর, অনেক বেশি ব্যক্তিগত? কেন মনে হচ্ছে এই মানুষটা ওর সীমার বাইরে থেকেও সবচেয়ে বেশি মানুষটাই ওকে আগলে রাখে? এতদিন ধরে সে নিজেকে বারবার বুঝিয়ে এসেছে এই শ্রাবণ ওর জন্য কিছু না, কিন্তু এই মানুষটা বারবার তাকে স্তব্ধ করে দিচ্ছে। এই মানুষটা কত কি জানে তার সম্পর্কে, কতটা আগলে রাখে তাকে, কতটা নিঃশব্দভাবে খেয়াল রাখে তার। এইসব কি চাইলেও সে উপেক্ষা করতে পারবে? কখনোই না। এই যে, যেমন এখন পারছে না। মেঘ নিজের কাঁপতে থাকা আঙ্গুলগুলো শক্ত করে মুঠো করে চেপে ধরে মাথা নিচু করে নিল, যাতে কেউ তার চোখের এই অস্বাভাবিক আবেগ দেখতে না পারে। তার পাশেই শ্রাবণ এমন ভঙ্গিতে নিঃশব্দে খেতে লাগলো, যেন সে কিছুই টের পাচ্ছে না। সে একদম নির্লিপ্ত মুখে খাওয়া চালিয়ে যেতে থাকলেও তার ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি ফুটে উঠেছে, যেন সে একদম হলপ করে বলতে পারবে মেঘ এখন ঠিক কি অনুভব করছে। শ্রাবণ মনে মনে আওড়ালো, তুই যতই নিজেকে আমার থেকে দূরে রাখিস না কেন ফুল, আমি তোকে আমার মতো করেই আগলে রাখবো। তুই না বুঝলেও তাতে আমার কিছুই যায় আসে না। সবাই ধীরে ধীরে খাওয়া শেষে উঠে যেতে লাগলো। আদিবার আগে গজগজ করতে করতে উঠে চলে গেল। আহিল আর শ্রেয়া তর্ক করতে করতেই বসার ঘরে ঢুকলো। কিন্তু মেঘ এখনো বসে আছে খাবারের প্লেটের সামনে নিয়ে। কিছু একটা ভাবছে সে। শ্রাবণ চেয়ার সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো।
তারপর এক ঝলক তাকালো মেঘের দিকে। এখনো বসে আছিস কেন? মেঘ কোনো উত্তর দিল না, মনে হচ্ছে সে কিছুই শোনেনি। মেঘকে এইভাবে ভাবুক হয়ে বসে থাকতে দেখে শ্রাবণ এবার তার দিকে একদম গভীরভাবে তাকালো। মেঘের কপালে ভাঁজ, চোখের কোণে জমে থাকা অস্থিরতা, অস্বাভাবিক শরীরের নড়চড়, সব স্পষ্ট বুঝতে পারছে শ্রাবণ। শ্রাবণ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে একেবারে নিচু গলায় বলে উঠল, এখন কি আমার তোকে কোলে করে তুলে নিয়ে দিতে হবে? শ্রাবণ কথাটা একেবারে ফিসফিস করে বলল, যাতে করে শুধু মেঘই শুনতে পায়। শ্রাবণের এমন কথায় বিদ্যুৎ পৃষ্ঠের মতো করে চমকে তার দিকে তাকালো মেঘ। হৃৎপিণ্ড যেন ধক করে উঠল তার। শ্রাবণ এক মুহূর্ত অপেক্ষা না করে একদম স্বাভাবিকভাবে পকেট থেকে ফোনটা বের করে সময় দেখল। তারপর নির্লিপ্তভাবে বলে উঠল, দেরি হচ্ছে, ঘুমাতে যা। এরপর বসে থাকলেও ভাববো আমার কোলে করেই যেতে মন চাচ্ছে তোর। বলে মেঘের কোনো প্রতিক্রিয়া দেখার অপেক্ষা না করেই সোজা উঠে চলে গেল। মেঘ হতভম্ব হয়ে বসে রইল। মনে হচ্ছে তার নিঃশ্বাসের সঙ্গে এক অদ্ভুত অস্থিরতা আটকে আছে। হৃৎপিণ্ডের অনিয়মিত গতির শব্দ ওর নিজের কানেই বাজতে লাগলো। শ্রাবণ তাকে জানে, তার প্রতিটি শ্বাস, প্রতিটা ভুল, প্রতিটা অগোছালো সিদ্ধান্তের খেয়াল সে রাখে। মেঘ প্রথমবারের মতো অনুভব করলো, ও যতই দূরে থাকুক, যতই অস্বীকার করুক, শ্রাবণের ছায়া থেকে সে কখনোই বেরোতে পারবে না। শ্রাবণ সোজা গিয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। ঘর জুড়ে নরম হলুদ আলো ছড়িয়ে আছে। জানালার পর্দা সামান্য দুলছে হালকা বাতাসে। কিন্তু ওর মন ঘরের ভেতরের আটকে নেই, বরং কোথাও দূরে চলে গেছে। চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ালো শ্রাবণ। চারপাশে রাতের গভীর নিস্তব্ধতা, শান্তিনিকেতনের ছাদে জ্বলতে থাকা হলুদ আলো আর দূর থেকে দেখা যাচ্ছে। গভীর রাত হলেও বাড়ির কোথাও কোথাও এখনো আলো জ্বলছে। শ্রাবণ এক গভীর শ্বাস নিল। ধীরে ধীরে নিজের হাতের দ্বারা বারান্দার রেলিং স্পর্শ করতে লাগলো। এরপরই আঙ্গুলগুলো দৃঢ় হয়ে চেপে বসলো রেলিংয়ে। কোনো একটা কঠিন অনুভূতি ধীরে ধীরে চেপে ধরছে তাকে। মেঘের অবাক চোখের সেই দৃষ্টিটা শ্রাবণের মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। কেনই বা যাবে? ও জানে মেঘ বিস্মিত। ও জানে এত নিখুঁতভাবে তার খেয়াল কেউ রাখতে পারবে না। শ্রাবণ এটাই ভাবছে নিশ্চয় মেঘ। গভীর নিঃশব্দ বিষাদ মাখা এক চিলতে হাসি ফুটে উঠল শ্রাবণের ঠোঁটের কোণে। সে আকাশের দিকে তাকালো। তারার আলো খুবই ক্ষীণ, অন্ধকার যেন একটি বেশি গাঢ় হয়ে এসেছে আজ। কিন্তু শ্রাবণের মনে হচ্ছে এই অন্ধকারের গভীরতাও তার ভেতরের অন্ধকারের কাছাকাছি আসতে পারবে না। শ্রাবণ ধীরে ধীরে রেলিংয়ের নিচের দিকে তাকালো। মুহূর্তে রেলিংয়ে রাখা আঙ্গুলগুলো শক্ত হয়ে এলো তার। একটা পুরানো দম চাপা অনুভূতি বুকের ভেতর তোড়পাড় শুরু করতে লাগলো। একটা স্মৃতি, একটা অতীত। শ্রাবণের চোখের সামনে এক টুকরো ছবি ভাসছে। একটা অন্ধকার বিষাদ মাখা অতীত, যা মুহূর্তে এক জড়ো বয়ে দিয়েছিল তার জীবন জুড়ে। দূর করে দিয়েছে তার ফুলকে, যাকে আগলে নিজের কাছে রাখতে চেয়েছে সারা জীবন, তাকেই সবচেয়ে বেশি দূরে সরিয়ে দিয়েছে। যেই অন্ধকার অতীতের জন্য তাকে কিছুতেই মেনে নিতে পারছে না মেঘ। মেঘ ভয় পায়, শুধু শ্রাবণকে নয়, ভয় পায় নিজের অনুভূতিকেও। ও বুঝতে চায় না, বুঝলেও স্বীকার করতে চায় না। শ্রাবণ চোখ জোড়া বন্ধ করে এক দীর্ঘশ্বাস নিল। তখনই তার মানসপটে আবারও ভেসে উঠল সেই অতীত। ফট করে চোখের পাতা খুলে ফেলল শ্রাবণ। না, এখনই না। শ্রাবণ জোর করে অতীতের স্মৃতিগুলোকে সরিয়ে দিল মন থেকে। আজ নয়, অন্তত এক মুহূর্তও তো নয়। এই মুহূর্তে সে তার ফুলের কথা ছাড়া আর কিছুই ভাবতে চায় না। ওর মানসপটে মেঘের বিস্ময় মাখা দৃষ্টি ঝলসে উঠল। শ্রাবণ নিজের সাথে বিড়বিড় করে বলে উঠল, তুই যতই আমার থেকে দূরে যাবি, আমি তত বেশিই তোর কাছে আসব। দূরে সরে যেতে যেতে যখন তুই হাঁপিয়ে যাবি, তখন আমি তোকে নিজের কাছে আগলে নেব ফুল। বলতে বলতে শ্রাবণের ঠোঁট মৃদু একটা শব্দ, অথচ গভীর হাসি ফুটে উঠল। এই লড়াই একদিন শেষ হবে, আর তার ফুল তাকে ঠিক একদিন নিজের করে নেবে। বাহু গুটিয়ে হাঁটুর ওপরে মাথা রেখে জানালার পাশে বসে আছে মেঘ। রাত অনেক হয়েছে,
পুরো শান্তিনিকেতন ঘুমিয়ে আছে, কিন্তু তার চোখে বিন্দুমাত্র ঘুমের লেশ নেই। হৃৎপিণ্ডে তার অদ্ভুত এক অস্থিরতা। মেঘের মনে হচ্ছে আজ রাতে আবারও সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছে ও, যেখানে প্রতি মুহূর্তে নিজেকে বোঝাতে হয় কিছুতেই দুর্বল হওয়া যাবে না, কিছুতেই নিজের অনুভূতি স্বীকার করা যাবে না। কিন্তু কেন? কারণ একটাই, অতীত। মেঘ চোখ বন্ধ করে নিল, তবুও স্মৃতির ঢেউগুলো একে একে মনের দরজা ভেঙে ঢুকে পড়তে লাগলো। তার মানসপটে পুরানো স্মৃতি ভেসে উঠতেই কেঁপে উঠল মেঘ। শরীরটা আরো গুটিয়ে নিল নিজেই নিজের মধ্যে। না, কিছুতেই সে নিজের অনুভূতি স্বীকার করবে না, কিছুতেই না। শ্রাবণের সেই নিখুঁত খেয়াল, ওর প্রতি সেই গভীর দৃষ্টি, ওর অধিকার বোধ, সব কিছুই যেন মেঘকে কোনো খাঁচায় বন্দি করে ফেলেছে, যেখান থেকে পালিয়ে যাওয়া দুঃসহ ব্যাপার। সব কিছু এত সত্যি, এত বাস্তব, অথচ এত বিপজ্জনক কেন? মেঘ ভাবতে লাগলো, সত্যি কি সে শ্রাবণকে ভয় পায়, নাকি নিজের অনুভূতিকে ভয় পায়? নিজের হাত জোড়া মুঠো করে ফেলল মেঘ। শরীরটা কেমন যেন শক্ত হয়ে এলো তার। এই ভালোবাসা, এই অধিকার বোধ, কোনো কিছুই নিরাপদ নয়, কোনো কিছুই সত্যি নয়। সব মিথ্যা, সব নাটক। অভিনয় করছে তার সাথে শ্রাবণ, নিশ্চিতভাবে অভিনয় করছে। এই ভালোবাসা মানে আগুনের দিকে এগিয়ে যাওয়া, যে আগুন একবার দগ্ধ করলে পালানোর আর কোনো উপায় থাকবে না।